আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস যে যেখানে বসে ভিডিও দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন সবাইকে অভিনন্দন জানাই, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন। ঢাকায় আসতেছে আমেরিকান কূটনীতিক রাজনৈতিক মিশনের হয়তো কিছু বাস্তবায়ন করবে। আপনারা জানেন নির্বাচনের আগে দৌড়ঝাঁপ ছিল আমেরিকার। ডোনাল্ড রো, এটা বাংলাদেশের একটা আতঙ্কের নাম হয়ে গেছে। এখন আবার কি জন্য আসতেছে সেটা আসলে বড় বিষয়, সেটা আপনারা ভিডিওর মাধ্যমে কিছুটা জানতে পারবেন। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন ডোনাল্ড রো ঢাকায় আসবেন, যে উদ্দেশ্যে আসবেন সেটা ইনশাল্লাহ আলোচনা করবেন এবং আলোচনার পরে জানা যাবে, সেরকম একটা ভিডিও সে কথা বলেছেন। আবার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন হিরো আলমকে ঘুষি মারলেও সেই নালিশ আমেরিকার কাছে চলে যায়। আপনারা অন্যদিকে উপজেলা নির্বাচন, বিএনপি থেকে বলা হয়েছে এই নির্বাচনে জনগণ বর্জন করেছে এই নির্বাচনও, এবং উপজেলা নির্বাচন ভোটার উপস্থিতি সন্তোষজনক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন। অন্যদিকে ভারত যেন সরাসরি বাংলাদেশের রক্তাক্ত অগ্রাসন চালাচ্ছে, রিজভী এই ধরনের কথা বলেছেন। এবং সেই সাথে যে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কেন কম হয়েছে তার ব্রিফিং করে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার। আসলে বাংলাদেশের আজকের যে রাজনীতির যে পরিস্থিতি, দেশের যে অবস্থা, সব মিলিয়ে আমাদের জনগণ কিভাবে আছে সেটা হলো দেখার বিষয়। চলুন আমরা আর দেরি না করে বিশেষ যে বার্তাগুলো আজকে দেখব এবং সেই সাথে বেশি বেশি করে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে। আবারও ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড লু। 2 দিনের সফরে আগামী 14 মে ঢাকায় আসছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার জন্য তিনি বাংলাদেশে আসছেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আইপিএস বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান মারি ট্রিভিলিয়ানোর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডোনাল্ড লু মূলত আসছেন রোহিঙ্গা সংকট নিয়ে আলাপ আলোচনা করার জন্য। অন্যান্য বিষয়গুলো আলোচনায় আসবে। এখন ডোনাল্ডো মূলত আসছেন হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ আলোচনা করার জন্য, এবং এই ক্ষেত্রে আমাদের যে সহযোগিতা সেটি নিয়ে আলাপ আলোচনা করা এবং অন্যান্য বিষয়গুলো নিশ্চয়ই আলোচনায় আসবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আমাদের বরাবরই চমৎকার, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাননীয় প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির মাধ্যমে আমাদের সম্পর্ক আরও উন্নীত করার ব্যাপারে আমরা একযোগে কাজ করছি। তো আমরা আশা করছি ভবিষ্যতের দিনগুলোতেও আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করব, এবং ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে আমাদের দুই দেশের যে অত্যন্ত চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটি আরও গভীরে পতিত হবে। সফরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ এবং দেশের সুশীল সমাজের সঙ্গে ডোনাল্ড লুর বৈঠকের সম্ভাবনা রয়েছে। একাধিক কূটনৈতিক সূত্র বলছে, গেল 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের শীতল সম্পর্ক চলছে। দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে গেল ফেব্রুয়ারিতে ঢাকা সফর করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই ছিল যুক্তরাষ্ট্রের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম বাংলাদেশ সফর। অন্যদিকে ডোনাল্ড লুর ঢাকায় এটি হবে 4র্থ সফর। মার্কিন এই কূটনীতিক 7 জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন ঠেকাতে আওয়ামী লীগ সহ বড় 3 রাজনৈতিক দলকে চিঠি লিখে শর্তহীন আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। বাংলাদেশকে বোয়িং বিমান কিনতেও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের মাধ্যমে তৎপরতা চালানোর কথাও ব্যাপক আলোচিত হয়েছে। এছাড়া বাংলাদেশের জন্য স্বতন্ত্র মার্কিন ভিসা নীতি ঘোষণা ছিল তার নানামুখী তৎপরতার মধ্যে উল্লেখযোগ্য। ধারণা করা হচ্ছে 7 জানুয়ারি নির্বাচন ইস্যুতে ঢাকা ওয়াশিংটন সম্পর্কের সেতুতে যে ফাটল দেখা দিয়েছে তা ঝালাই করতেই ডোনাল্ড লু ঢাকায় আসছেন। কে এই ডোনাল্ড লু? দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কেনই বা তার নাম বেশি উচ্চারিত হয়? ফরেন সার্ভিস অফিসার হিসেবে 30 বছরেরও বেশি সময় যুক্তরাষ্ট্র সরকারের অধীনে কাজ করছেন লু। এর মধ্যে 1 যুগেরও বেশি সময় কাটিয়েছেন পাকিস্তান ও ভারতে।
বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের বিষয়টি দেখভাল করেন মার্কিন এই কূটনীতিক। মার্কিন কূটনীতির ঝুড়িতে দুর্দান্ত সাফল্য থাকায় ডোনাল্ড লুকে বলা হয় বাজ পাখি কূটনীতিক। মার্কিন স্বার্থ ক্ষুণ্ণ বা বিঘ্নিত হলে দক্ষিণ এশিয়ার গরিব দেশগুলোর সরকার পরিবর্তনেও তৎপরতা চালানোর অভিযোগ আছে ডোনাল্ড লুর বিরুদ্ধে। এর অন্যতম, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানকে সরাতে যে নাটক মঞ্চস্থ হয়েছিল তার চিত্রনাট্যকার ছিলেন ডোনাল্ড লু। 2023 সালের অক্টোবরে এমনই তথ্য ফাঁস করেন মার্কিন গণমাধ্যম ইন্টারসেপ্ট। ওই সংবাদ মাধ্যমের দাবি 2022 সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে চেয়েছিল ওয়াশিংটন। 2022 সালের 7 মার্চ এ বিষয়ে ওয়াশিংটনে নিযুক্ত তৎকালীন পাকিস্তানি রাষ্ট্রদূত আসাদ মাজিদের সঙ্গে তার বার্তায় কথা বলেন ডোনাল্ড লু। ওই সময় লু পাকিস্তানি রাষ্ট্রদূতকে বলেন, ইমরান খানের মস্কো সফর এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে পাকিস্তানের নিরপেক্ষ অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইউরোপ খুবই উদ্বিগ্ন। ওই তার বার্তায় লু আরও বলেন, ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সফল হলে ওয়াশিংটন সবাইকে ক্ষমা করে দেবে, কারণ প্রধানমন্ত্রীর রাশিয়া সফর তার সিদ্ধান্তেই হয়েছে বলে মনে হচ্ছে, অন্যথায় পরিস্থিতি আরও কঠিন হবে। পাকিস্তানি রাষ্ট্রদূতের সঙ্গে ডোনাল্ড লুর কথাবার্তার 1 মাস পর পার্লামেন্টে অনাস্থা ভোট হয়। ওই ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হন। ডোনাল্ড লু অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। ডেস্ক রিপোর্ট, 52 টিভি। আমি ওআইসি ভুক্ত দেশগুলির মধ্যে আমি একমাত্র বোন। আমি বলছি যে আমি তো একমাত্র বোন আছি। আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা যে যাবেন, আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন, বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, সেই সাথে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। কারণ আপনারা দেখছেন যে প্যালেস্টাইনে কি হচ্ছে, যেভাবে সেখানে গণহত্যা চালানো হচ্ছে, সেখানে নারী পুরুষ ছোট শিশু তাদেরকেও রেহাই দিচ্ছে না। আমি সব সময় যেখানে আমি কথা বলছি, আমি আমার কণ্ঠস্বর আমি প্রতি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি। কারণ প্যালেস্টাইন তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার। এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না, কাজে সেই অধিকার তাদের দিতে হবে। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারত, তাহলে আরও আমরা এ ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। এবং আমি ওআইসি ভুক্ত দেশগুলির মধ্যে আমি একমাত্র বোন। আমি বলছি যে আমি তো একমাত্র বোন আছি। আমার এখানে এটাই কথা যে সকলে এক হন এবং এই ধরনের অন্যায় অবিচার যেন আমাদের উপর না হয়, সেদিকে তার জন্য সকলে সোচ্চার থাকবেন। তা আপনারা তাদের জন্য দোয়া করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1974 সালে 23শে ফেব্রুয়ারি লাহোরে যখন ওআইসি সম্মেলন হয়, সেখানে তিনি গিয়েছিলেন। কারণ সেখানে যাবার শর্ত ছিল যে পাকিস্তান বাংলাদেশকে যদি স্বীকৃতি দেয় তাহলে উনি যেতে পারেন। তো পাকিস্তান দিতে বাধ্য হয়েছিল, কারণ অনেক মুসলিম কান্ট্রি তখন তাদের উপর সেই চাপ দিয়েছিল তখন, এবং বঙ্গবন্ধু সেখানে যান। সেখানে যে বক্তৃতা তিনি দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন, আমি কোট করছি, তিনি বলেছিলেন যে আরব ভাইদের উপর যে নিদারুণ অবিচার হয়েছে অবশ্যই তার অবসান ঘটাতে হবে এবং অন্যায়ভাবে দখলকৃত আরব ভূমি অবশ্যই ছেড়ে দিতে হবে। আমাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে জেরুজালেমের উপর। কাজে এই যে জেরুজালেমে আমাদের মুসলমানদের যে অধিকার, এটা প্রতিষ্ঠা করবার কথা, এটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার বক্তব্যে বলে যান। কাজে আমরা এটুকু বলবো যে আমরা সবসময় আমাদের দেশের সব ধর্মের মানুষ সমানভাবে ধর্ম পালন করবে। প্রত্যেকের জন্য আমরা কল্যাণ ট্রাস্ট করে দিয়েছি। আমি ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট করে দিয়েছি, সেই সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের জন্য আমি কিন্তু কল্যাণ ট্রাস্ট করে দিয়েছি। তাদের যার যার ধর্ম শেষে পালন করবে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সবসময় সেটাই বিশ্বাস করে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদের সেই কথাই বলে গেছেন। কাজে আমরা সেটাই বিশ্বাস করি, কিন্তু সেই সাথে সাথে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এ ধরনের কোনো কাজ যাতে কেউ না করে। মদ, জুয়া, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ করে আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে, সেই ধর্মের নামে একটা সামান্য মুষ্টিমেয় কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায়,
এটাই সব থেকে দুঃখজনক। আমি এটারও প্রতিবাদ করি সব সময়, কারণ আমরা শান্তিতে বিশ্বাস করতে চাই এবং আমার আশা মানুষের উন্নয়ন করতে। সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল। আমরা জানার চেষ্টা করেছি, আমাদেরকে বলা হয়েছে অনেকেই ধান কাটতে থাকায় ওরা ভোট দিতে আসেননি। 139টি উপজেলা পরিষদে আজকে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা এই পর্যন্ত যে তথ্য আমরা বিভিন্ন জায়গা থেকে পেয়েছি সেই অনুযায়ী নির্বাচন ভালোভাবে অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়েছে। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, যেখানে কিছু সংঘর্ষ, কিছু আহতের ঘটনা ঘটেছে। কয়েকটি কেন্দ্রে সীমিত পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে, যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। আর দুটি কেন্দ্রে ভোট স্থগিত করে দেওয়া হয়েছে। আর আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সতর্ক ছিলেন এবং দায়িত্ব পালনে তৎপর ছিলেন এবং তাদের পেশাদারিত্বের সাথে তারা দায়িত্ব পালন করেছেন এবং সে কারণেও আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালোই ছিল। আমি বলবো না যে কোথাও কোনো ঘটনা ঘটেনি, কিছু কিছু খুবই বিক্ষিপ্ত সীমিত পর্যায়ের ঘটনা ঘটেছে। সেই তথ্যটা যদি আমার থেকে নেন তাহলে টোটাল আমাদের যে একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ আছে সেখান থেকে 34টি ঘটনা ঘটেছে এবং 34টি ঘটনায় টোটাল আহত হয়েছেন 37 জন। এই সংঘর্ষগুলো হয়েছে প্রার্থীদের যারা ভোট কেন্দ্রের বাইরে, ভোট কেন্দ্রের ভেতরে কোনো সংঘর্ষ হয়নি। ভোট কেন্দ্রের বাইরে যে সংঘর্ষটা হয়েছে সেটা প্রার্থীদের যারা সমর্থক এবং কর্মী তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় কিছু কিছু হতাহতের ঘটনা ঘটেছে। না, হত হয়নি, আহত হয়েছে। হতের ঘটনা ঘটেনি। 25 জন আহত হয়েছেন। আর টোটাল আমি 10,399টি কেন্দ্রে আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছিল, তার মধ্যে দুটি কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। যেটা আমি বলেছি এই এতটুকুই, কিন্তু মোটামুটিভাবে নির্বাচনটা শান্তিপূর্ণভাবেই হয়েছে, যেটা আগেই বলেছি, পুনর্ব্যক্ত করলাম, বিক্ষিপ্ত 2-4টি ঘটনা ছাড়া। নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। 11,500 কেন্দ্রের মধ্যে মাত্র 2টো কেন্দ্রের ভোট কিন্তু ভোটের হার আমরা যেটা দেখি, যেটা 2009 সালে দেখেছি 67% ভোট কাস্ট হয়েছে, এরপরে 2014 সালে 61% ছিল। কিন্তু আজকে আপনি যদি এখন বলেন হয়তো বলবেন ভোটের ভোটের পার্সেন্টেজটা খুব ঠিক করে এই মুহূর্তে, তবে আমরা যেটা পাচ্ছি 40%, 30% এর মাঝামাঝি টোটালটা থাকতে পারে। একটি কারণ হতে পারে, একটি যে বর্ষা, সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল। আমরা জানার চেষ্টা করেছি, আমাদেরকে বলা হয়েছে অনেকেই ধান কাটতে থাকায় ওরা ভোট দিতে আসেননি। আর তাছাড়া সকালে বেশ কিছু জায়গায় বেশ ঝড় বৃষ্টি হয়েছে, এটা একটা কারণ হতে পারে। আর আমাদের কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে পার্সেন্টেজ আপনাদের জানা উচিত। আমাদের যে ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেম, যেটাকে মেজরিটেরিয়ান সিস্টেম বলে, এখানে 2% ভোট আর 60% ভোটার বেশি আসলে সেটা অবশ্যই উৎসাহব্যঞ্জক। যদি আরও ভালো হতো সেটা ভালো হতো, কিন্তু বিভিন্ন কারণ থাকতে পারে। কিন্তু আমাদের কাছে হচ্ছে আমরা গণনা করে কে বেশি ভোট পেয়েছেন তাকে বিজিত ঘোষণা করা। যারা বিদেশ থেকে টাকা পাঠান আমরা তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি। তারা যাতে একজন ভিআইপি হিসাবে এই দেশে প্রবেশ করতে পারে, সম্মান নিয়ে প্রবেশ করতে পারে, সেই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা, করলে কবে নাগাদ করবেন? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার আসলে কথা বলার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু গতবার ওমরায় যে মানুষের কাছে আল্লাহর ঘরে কথা বলে এসেছিলাম যে তাদের কথা বলবো। আমরা আমাদের যারা বিদেশ থেকে টাকা পাঠান আমরা তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি। 71 সনে যারা দেশ স্বাধীন করেছেন তাদের বলতাম মুক্তিযোদ্ধা। তারা দেশ দিয়ে গেছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে। আর দেশের অর্থনীতিকে সবচেয়ে সবল রেখেছেন এই রেমিটেন্স যোদ্ধারা। একটু আগে যে আমাদের সিনিয়র সংসদ সদস্য যে রফিক সাহেব যে প্রশ্ন করলেন, এই প্রশ্নের পরে বোঝা যায় যাদের কি করুণ অবস্থা। সমস্ত ব্যবস্থা আছে, কিন্তু জটিলতার কারণে সেই বিষয়গুলি হচ্ছে না। আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে এবং জিজ্ঞাসা থাকবে, এই লোকগুলি যখন হাড় ভাঙা পরিশ্রম করে 40-50 ডিগ্রি সেলসিয়াস বিশেষ করে মিডল ইস্টে কাজ করে,
তারপরে সে টাকা পাঠায় এবং আমরা দেশে ভালো অবস্থায় থাকি, তাদের পরিবারও ভালো অবস্থায় থাকে। এবং মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা বারবার বলেন। জি, সেইখানে তারা যখন দেশে ফিরে, বিশেষ করে এয়ারপোর্টে তাদেরকে যেভাবে হ্যাস্তন্যস্ত করা হয়, আমার কাছে মনে হয় যে সেটা বন্ধ হওয়া উচিত এবং এই মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট ভলান্টিয়ার সৃষ্টি করে তারা যাতে একজন ভিআইপি হিসাবে এই দেশে প্রবেশ করতে পারে, সম্মান নিয়ে প্রবেশ করতে পারে, সেই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা, করলে কবে নাগাদ করবেন? আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এই ব্যাপারে আমাদের মন্ত্রণালয়ের পদক্ষেপ নেওয়া হয়েছে। এয়ারপোর্টে আমাদের কর্মীরা আছে, বিদেশগামী যাত্রীদের ব্যাপারে ওদেরকে দেখাশোনা করে। তবে জনবলের সীমাবদ্ধতা আছে, যে কারণে হয়তো সঠিকভাবে দেখাশোনা হচ্ছে না। তবে ইতিপূর্বে আমি বিমানমন্ত্রী মহোদয়কে বলেছি যে আমরা এয়ারপোর্টে একটা মিটিং করব এবং সেখানে কাস্টমস, ইমিগ্রেশন এবং সিভিল এভিয়েশন ওনাদেরকে নিয়ে আমরা একটি মিটিং করব এবং সেখানে সমস্যাগুলোর সমাধানের লক্ষ্যে আমরা কাজ করব। আজকে নিরাপত্তাহীন সীমান্ত এলাকায় যারা বাস করে, ভারত যেন এখন সরাসরি রক্তাক্ত আগ্রাসন চালাচ্ছে বাংলাদেশে। আর এটি সম্ভব হয়েছে ডামি সরকারের আত্মা বিক্রি করার জন্য, নতজানু নীতির জন্য ভারতের কাছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশের গুলিতে 2 জন বাংলাদেশি নিহত হওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটির বিচার চেয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন, অথচ ভারতের এই রক্তাক্ত নির্মমতার বিষয়ে তিনি নিশ্চুপ। তাদের সব কসুর তিনি মাফ করে দেন। কারণ ওবায়দুল কাদের সাহেব তো বলেছিলেন যে আমাদের যে তাদের যে ডামি নির্বাচন, সেই নির্বাচনে ভারত তাদের পাশে ছিল। তো সুতরাং তাদের সকল অন্যায়, তাদের সকল আগ্রাসন, তাদের রক্তপাত আমাদের সীমান্তে, এগুলো কোনো ম্যাটার করে না তাদের কাছে। বাংলাদেশের মানুষের জীবন আজকে নিরাপত্তাহীন সীমান্ত এলাকায় যারা বাস করে, মানুষের জীবন এই সরকারের কাছে এটা কোনো বিষয় নাই, কোনো মূল্য নাই এর। বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর রক্ত পিপাসুর মাত্রা দিন দিন তীব্র হচ্ছে। আওয়ামী সরকারের একতরফা ভারত তোষণ নীতির কারণেই বিএসএফ বাংলাদেশিদের মানুষ বলে গণ্য করে না। আপনারা নিজেই শুনেছেন, আমি এর আগেই বললাম, একবারে খুল্লাভাবে ভারত তোষণ নীতি এই সরকার করেছে। কারণ তাদের অবৈধ নির্বাচন, তাদেরকে ক্ষমতায় থাকার একমাত্র গ্যারান্টি হচ্ছে ভারতের সরকার। সেই জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তেঁতুলিয়ায় বিএসএফ কর্তৃক 2 জন বাংলাদেশি হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ও মৃতদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি বললাম যে এটার বিষয়ে আমার কোনো মন্তব্য নাই আর কি। শুধু এইটুক বলবো যে আমরা যে নির্বাচন বর্জনের যে আহ্বান জানিয়েছি সেটাতে আমরা সাফল্য লাভ করেছি। আমি যে কয়েকটি ভোট কেন্দ্রের জায়গা দেখেছি, অধিকাংশই দেখেছি একেবারে জনশূন্য। 2-1টিতে দেখছি কিছু লোক, অল্প কিছু লোক তারা দাঁড়িয়ে আছে এবং ওখান থেকে স্পটে যারা এটাকে পর্যবেক্ষণ করছেন নানাভাবেই তারা বলছেন যে একই লোককে ঘুরে ফেরার ভিতরে ভোট দিচ্ছে, আবার এসে লাইনে দাঁড়াচ্ছে। এই ধরনের একটা বৃত্তাকারে আর কি তারা কাজটা করছেন। তো সেই ক্ষেত্রে আমাদের সবচাইতে বড় যে অর্জন সেটা হচ্ছে যে জনগণ এবং বঞ্চিত ভোটাররা যে ডেমোক্রেসির পক্ষে এবং যে মত প্রকাশের স্বাধীনতার যে কথা বললাম, যেখান থেকে আপনারাও বঞ্চিত, দেশের মানুষ বঞ্চিত, আমরাও বঞ্চিত যারা রাজনীতি করি, তাদের পক্ষে ভোটাররা আজকে সংহতি জানিয়েছেন, তাদের পক্ষে জনগণ সংহতি জানিয়েছে, তারা ভোট কেন্দ্র না জানিয়ে। তো নিঃসন্দেহে সেটা তো আগেই বলেছি, ডামি নির্বাচন মানেই তো সাজানো, এটা ফ্রডুলেন্ট, এটা ফার্সিয়াল, এটা শ্যাম, একেবারেই এটা একটা জালিয়াতি প্রহসনের নির্বাচন।
সাংবাদিকদেরকে তারা বাংলাদেশ ব্যাংকে আগের মতো আর আসতে দেবে না। সপ্তাহে তারা একদিন একজন ডেপুটি গভর্নর ব্রিফ করবেন, সেখানে শুধু আসতে পারবে আর কোথাও যেতে পারবে না। গত 53 বছর আমরা সাংবাদিকরা যেভাবে বাংলাদেশ ব্যাংকে নির্বিঘ্নে প্রবেশ করতাম এবং তথ্য সংগ্রহ করে আমরা জনগণের কাছে, জনগণের প্রতি যে গণমাধ্যমের দায়বদ্ধতা সেটা আমরা পূরণ করতাম, গত 1.5 মাস ধরে সেটা বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের কারণে আমরা এখানে ঢুকতে পারছি না এবং আমরা নিউজ করতে পারছি না। এই বিষয়ে গত 25 এপ্রিল আমরা গভর্নরের সাথে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম একটা দ্বিপাক্ষিক আলোচনা করি, আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিয়েছিলাম। তো গভর্নর সেখানে আমাদেরকে সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে আসতে পারেন সে বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছিলেন এবং তার আশ্বাসের প্রেক্ষিতে আমরা গত 29 এপ্রিল আবার গভর্নরকে চিঠি দিয়েছি যে যাতে দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিকদের আগের মতো অ্যাক্সেস দেওয়া হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক তার সিদ্ধান্তে অটল আছে এবং সাংবাদিকদেরকে কোনো রকমের অ্যাক্সেস দিচ্ছে না। এবং আজকে তারা যে প্রেস কনফারেন্স করেছে সেখানেও আমরা এই বিষয়টা জানতে চাইছি যে আমাদের সাংবাদিকদের রুটি এবং জনগণের তথ্য জানার যে অধিকার সেটা পূরণের জন্য বাংলাদেশ ব্যাংক আমাদের ইআরএফের দাবির প্রেক্ষিতে কী সিদ্ধান্ত নিল। তো সেখানে তারা যেটা বলছেন তার অর্থ হচ্ছে যে সাংবাদিকদেরকে তারা বাংলাদেশ ব্যাংকে আগের মতো আর আসতে দেবে না। সপ্তাহে তারা একদিন একজন ডেপুটি গভর্নর ব্রিফ করবেন, সেখানে শুধু আসতে পারবে আর কোথাও যেতে পারবে না। তো এটার প্রতিবাদে আমরা আজকের যে বাংলাদেশ ব্যাংকের প্রেস ব্রিফিং ছিল, আমরা সকলেই এখানে প্রায় শতাধিক সাংবাদিক রয়েছি, আমরা সকলে এটা বর্জন করেছি এবং বাংলাদেশ ব্যাংক যতদিন আমাদেরকে আগের মতো অ্যাক্সেস না দিবে ততদিন আসলে আমরা আমাদের রুজির স্বার্থে এবং জনগণের তথ্য জানার যে অধিকার সেটা পূরণ করার যে আমাদের যে দায়িত্ব, সেই দায়বদ্ধতার স্বার্থে আমরা আগামীতে আরও হয়তো কঠোর কর্মসূচিতে যাব। আমাদের একটা কমিটি আছে, আমরা সেই কমিটিতে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব, কিন্তু আজকের প্রোগ্রাম আমরা সবাই বর্জন করেছি। হ্যাঁ, আমাদের এখানে একটাই চাওয়া, আমাদের বাংলাদেশ ব্যাংক বা গভর্নর বা কোনো কিছুর প্রতি কোনো ক্ষোভ নয়। আমরা সাংবাদিকরা এদেশের মানুষ এবং আমরাও মনে করি যে আমরা অন্যান্য মানুষের মতোই দেশপ্রেমিক নাগরিক এবং এই রাষ্ট্র এবং সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, কিন্তু আমাদের পেশাগত দায়িত্বটাও বাংলাদেশ ব্যাংকের বিবেচনায় নেওয়া উচিত। আমরা যদি আমাদের দায়িত্ব পালন না করতে পারি তাহলে জনগণ বঞ্চিত হবে এবং এই সেক্টরেও আরও অনেক ক্ষতি হবে, কারণ সাংবাদিকরা এই সেক্টরের দুর্বলতাগুলো সরকারের সামনে তুলে ধরে এবং সরকার তার প্রেক্ষিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে। তো আমরা সেই দায়িত্ব পালন করতে চাই এবং এখানে যে বাধা আছে আমরা আশা করি যে বাংলাদেশ ব্যাংক তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে আগের মতো নির্বিঘ্ন প্রবেশাধিকার দিবে। যতদিন তারা না দিবে ততদিন আমাদের এই প্রতিবাদ চলবে আর কি। আমাদের একটা কমিটি আছে, সেই কমিটি আমরা পরবর্তীতে আলোচনা করে আরও কী করণীয় আমাদের সাংবাদিকদের অধিকার আদেশ সেটা আমরা। হিরো আলমকে আপনার ঘুষি মারল বিবৃতিতে, আবার চরমনার পীরের ভাইকে ঘুষি মারল বিবৃতিতে। দেখুন, শুধু আমেরিকায় নয়, আমেরিকায় 150টার মতো শিক্ষা প্রতিষ্ঠান MIT সহ সেখানে বিক্ষোভ হচ্ছে এবং ইউরোপের বিভিন্ন দেশেও বিক্ষোভ হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ হচ্ছে, সারা পৃথিবী জুড়ে হচ্ছে। কারণ আমাদের চোখের সামনে যেভাবে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, 35,000-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে, তার মধ্যে 70% হচ্ছে উইমেন অ্যান্ড চিলড্রেন। এবং এইভাবে হত্যাযোগ্য তো কেউ মেনে নিতে পারে না, সেজন্যই সারা বিশ্বব্যাপী বিক্ষোভ হচ্ছে, খোদ মার্কিন মূল্যকেও বিক্ষোভ হচ্ছে। আমাদের দেশে হিরো আলমকে ঘুষি দিলে বিবৃতি দেওয়া হয়, আমাদের দেশে কোনো একজন মেয়র প্রার্থীকে ঘুষি মারলে সেটার জন্য বিবৃতি দেওয়া হয়। আর আমরা অবাক বিস্ময়ে দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে যারা বিক্ষোভ করছে তাদেরকে কিভাবে ব্রুটালি দমন করা হচ্ছে, এমনকি শিক্ষকরাও রেহাই পাচ্ছে না। একজন শিক্ষকের বুকের পাঁজর ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনা আমাদের দেশে বিক্ষোভ দমন করতে গিয়ে যদি এরকম আমাদের দেশের পুলিশ করত, আমার প্রশ্ন এখন যে তাদের কাছে তারা কি বলতো। তারা তো অতীতে দেখেছি যে হিরো আলমকে আপনার ঘুষি মারল বিবৃতিতে, আবার চরমনার পীরের ভাইকে ঘুষি মারল বিবৃতিতে। এখন যে
2400-র বেশি ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করা হলো এবং শিক্ষকদের উপর হামলা করা হলো পুলিশের পক্ষ থেকে, এই নিয়ে তাদের বক্তব্য কি সেটি জানার প্রচণ্ড আগ্রহ আমার। সে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ আলোচনা করার জন্য আমরা অবশ্যই সীমান্ত হত্যার বিপক্ষে। গতকাল যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। দেখুন, শুধু আমেরিকায় নয়, আমেরিকায় 150টা মতো শিক্ষা প্রতিষ্ঠান MIT সহ সেখানে বিক্ষোভ হচ্ছে এবং ইউরোপের বিভিন্ন দেশেও বিক্ষোভ হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ হচ্ছে, সারা পৃথিবী জুড়ে হচ্ছে। কারণ আমাদের চোখের সামনে যেভাবে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, 35,000-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে, তার মধ্যে 70% হচ্ছে উইমেন অ্যান্ড চিলড্রেন। এবং এইভাবে হত্যাযোগ্য তো কেউ মেনে নিতে পারে না, সেজন্যই সারা বিশ্বব্যাপী বিক্ষোভ হচ্ছে, খোদ মার্কিন মূল্যকেও বিক্ষোভ হচ্ছে। আমাদের দেশে হিরো আলমকে ঘুষি দিলে বিবৃতি দেওয়া হয়, আমাদের দেশে কোনো একজন মেয়র প্রার্থীকে ঘুষি মারলে সেটার জন্য বিবৃতি দেওয়া হয়। আর আমরা অবাক বিস্ময়ে দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে যারা বিক্ষোভ করছে তাদেরকে কিভাবে ব্রুটালি দমন করা হচ্ছে, এমনকি শিক্ষকরাও রেহাই পাচ্ছে না। একজন শিক্ষকের বুকের পাঁজর ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনা আমাদের দেশে বিক্ষোভ দমন করতে গিয়ে যদি এরকম আমাদের দেশের পুলিশ করত, আমার প্রশ্ন এখন যে তাদের কাছে তারা কি বলতো। তারা তো অতীতে দেখেছি যে হিরো আলমকে আপনার ঘুষি মারলেও বিবৃতি দেয়, আবার চরমনার পীরের ভাইকে ঘুষি মারলেও বিবৃতি দেয়। এখন যে 2400-র বেশি ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করা হলো এবং শিক্ষকদের উপর হামলা করা হলো পুলিশের পক্ষ থেকে, এই নিয়ে তাদের বক্তব্য কি সেটি জানার প্রচণ্ড আগ্রহ আমার। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে বলছিলেন ডোনাল্ড ট্রাম্প এই মাসের মাঝামাঝি এবং 14-15 তারিখ সম্ভবত আমরা যতদূর জানলাম সেই সফরে আপনার সঙ্গেও